শেখ হাসিনা তিনি ভার্চুয়ালি উপস্থিত হতে পারেন। তারা জাতিসংঘের মহাসচিবের কাছে এই রিপোর্ট যিনি লিখেছেন সেই ভলকার টুক তার বিরুদ্ধে নালিশ করতে চলেছেন। এক, এবং ভবিষ্যতে আরো যত আন্তর্জাতিক সংগঠন আছে সবগুলোতেই তারা নালিশ করবেন। তাদের বক্তব্য যে এই ভলকার টুক এই রিপোর্টটি ইউনূসের কথাই লিখেছেন। দ্বিতীয়ত তারা বলেছেন আওয়ামী লীগের নির্বাচনের ভূমিকা নিয়ে, নির্বাচনে তারা এটা বলেছেন বর্তমান কেয়ারটেকার সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই, ফলে সেখানে নির্বাচনে যাওয়ার কোনো অর্থ হয় না। আমরা নির্বাচনে অবশ্যই যেতে পারি, সেটা হচ্ছে যদি কোনো একটি কেয়ারটেকার সরকার তৈরি হয় তার অধীনে, এবং এবং এই কারণেই এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, জানে যে আওয়ামী লীগ জনপ্রিয় দল এবং আওয়ামী লীগকে সুযোগ দিলে তারা আওয়ামী লীগ ক্ষমতাতে বসে যেতে পারে। যেহেতু সংবিধানটা আছে এখন এবং শেখ হাসিনা পদত্যাগ করেননি, সেই কারণে ক্যাবিনেটটা আছে, এটা ফ্যাক্ট, এটা ডি জুড়ে। কিন্তু ডি ফ্যাক্ট বাস্তব অবস্থা কি? বাস্তব অবস্থা তারা ওখানে নেই। ফলে দুটো এই কারণেই ধরতে হবে যে পররাষ্ট্রমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বললে কোনো আপত্তি হওয়ার কিছু, প্রাক্তন বলার কোনো, প্রাক্তন বলাটাই ভুল। এই প্রেস কনফারেন্সটা আওয়ামী লীগের জন্য কি বার্তা মাল্টিমিডিয়া নিয়ে আসলো? সত্যি কথা বলতে গেলে যে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে, মিশ্র প্রতিক্রিয়া আছে, সেটা কিন্তু অস্বীকার করা যাবে না। অনেকেই বলছেন যে আওয়ামী লীগের যে নতুন আওয়ামী লীগ হওয়া উচিত, শেখ হাসিনা থাকুন, শেখ হাসিনা থাকবেন, তারপরে একটু নতুন আওয়ামী লীগ সেই চেহারাটা দেখানো দরকার আছে। সেক্ষেত্রে যুবা নেতা হিসেবে নওফেল যদি ঠিক উচ্চারণ করে থাকি তাহলে এদের ঠিক আছে, কিন্তু পুরনো নেতা যারা তাদেরকে আপাতত একটু পেছনের সারিতে রাখলে ভালো হয়, এরকম অনেকের মতামত আছে। আমি সেই জন্য বলবো এটা খুব ভালো, যেমন এই সাহস করে একটা প্রেস কনফারেন্স হলো, এটার জন্য সবাই একটু উজ্জীবিত। কিন্তু অনেকে আবার একটু নেতিবাচক বলতে চাইছেন যে একটু মানে একটা পার্টির একটা সংস্কার দরকার আছে, সেরকম কেউ কেউ বলে। সেই সিদ্ধান্তটা তো আর আমার পক্ষে নেওয়া সম্ভব না, এবং সেই সিদ্ধান্তটা নেত্রী লেভেল, তারা এই মতামত শুনলাম আর কি এই পর্যন্ত। কিন্তু আমার মনে হয় পজিটিভ হয়েছে, গোটাটাই পজিটিভ। যেহেতু আমার বক্তব্য হচ্ছে আমরা সাংবাদিক হিসেবে যেটা যে ব্যাখ্যা আমরা পেয়েছি কাল বোধ হাসান মাহমুদ, নওফেল এবং নিঝুম, এরা কিন্তু খুব চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা কিন্তু আগে জানা ছিল না, বহু তথ্য আগে জানা ছিল না, খুবই চমৎকার ভাবে বলেছেন আর কি। ফলে সেদিক থেকে আমি জানি ভারতীয় মিডিয়ার কথা যদি বলো, তারা অভিভূত। তারা আমাকে অনেকেই বলে গেছেন যে এরকম একটা প্রেস ক্লাবের অনুষ্ঠানে এরকম একটা বাংলাদেশ সম্পর্কে এত চমৎকার একটা বাস্তব পরিস্থিতি আগে আমরা সত্যি জানতাম না, এবং এইটা যে বলাটা, এইটা এখানে হওয়াটা একটা জরুরি ছিল। ফলে সেই উদ্দেশ্যটা আওয়ামী লীগ যদি বলো, আওয়ামী লীগের সফল। আওয়ামী লীগের অভ্যন্তরে কিছু প্রতিক্রিয়া হতে পারে, সেটা অন্য জিনিস, সেটা কথাও তোমায় বলে দিলাম খোলাখুলি, সেটা হয়নি যে তা না, কিন্তু ওভারঅল ব্যাপারটা পজিটিভ। আপনি বললেন যে আওয়ামী লীগের এমন কিছু ব্যাখ্যা এসেছে যেটা আপনারা পান নাই, যেমন না, যেমন হচ্ছে যে এই যে রিপোর্টে যা যা বলা ছিল আর কি, রিপোর্টে যা যা বলা ছিল আর কি, এবং সেখানে যে তথ্যগুলো হত্যা সম্পর্কে দেওয়া আছে, 5ই আগস্টের পরেও হত্যা হয়েছে, সেগুলোর কোনো তথ্য নাই সেখানে স্পষ্ট ভাষায়। এবং যে একটা বিভ্রান্তিকর, যেমন ওই যে বললাম যে তারা বলেছেন যে এই রিপোর্টটায় মানে সম্পূর্ণভাবে মানে ইউনূস সরকারের যে তৈরি করা, কারণ এমনকি ছাত্র নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তারা এই রিপোর্ট তৈরি করতে সাহায্য করেছেন, তারাই তাদের টিভি করেছে। এমনকি যখন হাসান মাহমুদ বা নওফেলকে কার্যত তারা বললেন প্রশ্নোত্তর করার সময় কার্যত জেরা করা হয়েছে, সেই জেলা থেকে বোঝা গেছিল তারা কি রিপোর্ট লিখবেন আগে থেকেই ঠিক করা ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে, রিপোর্টের শেষে দেওয়া আছে একটা ডিসক্লেমার। ডিসক্লেমারটা হলো যে আমরা কিন্তু যা এখানে করেছি সবটা কিন্তু ভেরিফাইড নয়, ফলে এটা অন্য কোথাও কিন্তু ব্যবহার করা অনুচিত। অথচ তার আগে যে রিপোর্টটা তৈরি হয়েছে, রিপোর্টটা প্রকাশ করা হয়েছে 12ই ফেব্রুয়ারি, তারপর থেকে আইসিটি শুরু হলো। আইসিটিতে গোটা জাজমেন্টটা হচ্ছে এই রিপোর্টের ভিত্তিতে।
যে রিপোর্টটার বহু ছত্রে ছত্রে বহু গরমিল রয়ে গেছে। ফলে এই জিনিসটা এত চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন, মানে পংক্তি ধরে 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 কোন জায়গায় ভ্রান্তি আছে। যেমন 1400, সরকারি গেজেটে বলা হচ্ছে 800, অনেকে আছেন 100-র মতো মানুষ তারা প্রায় যাদের মৃত বলা হয়েছে তারা ফিরে এসছে। যে যুবলীগের নেতা হত্যা হয়েছিল তার সৎকার কাণ্ডে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হাসান মাহমুদ, তাকে তার খুনের জন্য তাকে যুক্ত করা হয়েছে। এবং যেমন নিজুম বললো, যে সময়ের জন্য আমাকে যুক্ত করা হয়েছে সে সময় আমি গোটাটাই তো বিদেশে ছিলাম, ভারতে মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য। নওফেলের অবস্থাও তাই একই, তার ওখানে ছিল। নওফেলকে আরো এই কারণে জেরা করেছে বেশি, যেহেতু ছাত্রদের সঙ্গে ইন্টারাক্ট করেছিল। কিন্তু সেই ক্ষেত্রে অনেকগুলো তথ্য, যেমন আমি বলছি যে ঢাকা পুলিশের যত, মেট্রোপলিটন পুলিশের যত মানে শক্তি, সেই শক্তির একটা বড় অংশ ব্যবহৃত হতো সিকিউরিটির জন্য, নেতাদের সিকিউরিটির জন্য। কার্যত পুলিশের হাতে প্রকৃত পুলিশ ছিল 8,000। 8,000 দিয়ে একটা লাখ লাখ মবকে ট্যাকেল করাটা সম্ভব ছিল কি ছিল না। সেই কারণে অনেক ব্যর্থতা ঘটেছে, পুলিশের উপর আক্রমণ, পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষার্থে অনেক কিছু করেছে। যেমন বলা হয়েছে যে গুলিতে মারা গেছে সেই গুলিগুলো কখনো র্যাব বা বাংলাদেশ পুলিশ ব্যবহার করতে করে না, এই গুলিকে। তৃতীয় কথা, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। হেলিকপ্টার থেকে ওই ধরনের ফায়ার আর্মস দিয়ে গুলি করা, বাংলাদেশের যে হেলিকপ্টার তার সে ক্ষমতাই নেই, সে রাবার বুলেট ছুটতে পারে ওপর থেকে, কিন্তু গুলি করতে পারে। তৃতীয়ত, আরো চতুর্থত রাদার আমি বলবো, সেক্ষেত্রে হচ্ছে যে এই ধরনের যে মানে একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যে জন্য আর কি, সেটা মোকাবিলা করার মতো সত্যি সত্যি সামর্থ্য ছিল না আর কি। কিন্তু বলতে গিয়ে ভুলে গেলাম, একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যে মনে পড়লে আবার বলবো, যেটা আমার কাছে মনে হয়েছিল খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে এই রিপোর্টের মধ্যে যে এত, ফলে তারা গোটা রিপোর্টটাই লিখেছেন যে ইউনূস সরকারের হয়েই লিখেছেন, এবং সেটা তারা প্রমাণও করেছেন বহু তথ্য দিয়ে। সেই জন্য এটা আমাদের মিডিয়ার কাছে খুব কনভিন্সিং মনে হয়েছে এই প্রেস কনফারেন্সটা। আপনার আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে কি হবে সেটা অন্য বিষয়, কিন্তু আমি জানি এটা খুবই কনভিন্সিং, এটা ভালো, এই প্রথম ভারতের মিডিয়ার কাছে খুব চমৎকার ব্যাখ্যা করে বলে দেওয়া হয়েছিল। আরেকটা প্রশ্ন আমরা দেখলাম বিভিন্ন জায়গায় এসছে নওফেলের কাছে, যে আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা ওই পরিস্থিতি। বইটা বলতে চাইছিলাম। তো বলছে, আমরা তো মনে করি যে হাদি থেকে দীপু দাস বা তার আগে যারা আবু সৈয়দ যে মারা গেছেন তাদের প্রত্যেকটা হত্যার তদন্ত হওয়া উচিত। কিন্তু সেই সময়ের জন্য এই সরকার ইনডেমিনিটি জারি করে দিয়েছে, যে তারা যদি কেউ যুক্ত থাকে, সবচেয়ে বড় কথা 3,000 পুলিশ খুন হয়েছে। তো সেই পুলিশ কর্মীরা তো চান ন্যায় বিচার, কিন্তু তাদের কারা খুন করেছে তাদের আজকে মুক্তি দিয়ে দেওয়া হলো, ছাড় দিয়ে দেওয়া হলো এই মানে অর্ডিন্যান্স জারি করে। তার মানে প্রমাণ করে যে এটা গোটাটাই ছিল একটা সংগঠিত প্রি প্ল্যান। কারণ আমরা মনে করছি, তার পাল্টা দাবি করেছেন ক্ষমা চাওয়া উচিত হচ্ছে ইউনূস সরকারের। তারা কেন তদন্তটা, নওফেল স্পষ্ট ভাষায় বলেছে যে যদি তদন্তে আমি দোষী প্রমাণিত হই তাহলে আমারও শাস্তি হওয়া উচিত, অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। অ্যাকাউন্টেবিলিটি প্রত্যেকের ক্ষেত্রে হোক। তদন্তটাই যদি, শেখ হাসিনা তো তদন্ত ঘোষণা করেছিলেন তিনি 2 জন হাইকোর্টের বিচারপতিকে দিয়ে, সেই তদন্তটা বন্ধ করে কেন দেওয়া? তার মানে তদন্ত হলে কিন্তু প্রকৃত সত্য বেরিয়ে আসতো, সেই সত্যটাকে তারা ধামাচাপা দেওয়ার জন্য এগুলো করেছেন। ফলে যেখানে ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। দুঃখিত, আমরা মৃত্যুর জন্য দুঃখিত, কিন্তু সেই মৃত্যুর জন্য তার ব্যাপার, তারা তো বাংলাদেশের নাগরিক, তাদের জন্য দুঃখ প্রকাশ তো করবোই, কিন্তু তাদের মৃত্যু কেন হলো সেই তদন্তটা হোক। তদন্তে যে দোষী সাব্যস্ত হোক সে দোষী হোক। তদন্ত ছাড়াই একতরফা ভাবে কেউ সরকার ঘোষণা করে দিচ্ছেন, খুনের মামলা দিয়ে দিচ্ছেন কোনো প্রমাণ ছাড়া, তদন্ত ছাড়াই, এটা তো মেনে নেওয়া যায় না। সেই জন্য ক্ষমা চাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। কারণ তদন্ত করে কিছু হলে তখন একটা, যে আইসিটি তদন্তের কথা বলা আছে সেটা তো একটা ভুয়ো তদন্ত, যেটা বোঝাই গেল, প্রমাণ হয়ে গেছে। আপনি আরেকটা আবার দিলেন 30 জানুয়ারি আরেকটা প্রেস কনফারেন্স আসছে,
ফরেন করেসপন্ডেন্টদের উদ্যোগে আয়োজন অনুষ্ঠানে সেখানে শেখ হাসিনাও থাকতে পারেন। শুনেছি শেখ হাসিনা তিনি ভার্চুয়ালি উপস্থিত হতে পারেন, ভার্চুয়ালি। ভার্চুয়ালি আছেন। বাংলাদেশে তো ক্রিকেট যুদ্ধ বেশ বড় সময় এখন, এবং গতকালকে ওই ভিসা বিষয় না, গতকালকে বাংলাদেশের যুব ক্রিকেট দল ভারতের ক্রিকেট দলের সঙ্গে খেলেছে ওই জায়গাতে, ঠিক ভারতীয় পাকিস্তানি ক্রিকেট দলের মতো হ্যান্ডশেক করে নেই। হ্যাঁ, মানে আসলে দু দেশের মধ্যে যেটা সম্পর্কটা যে তলানিতে পৌঁছে গেছে, এখন তার প্রভাব ক্রিকেট হোক, ফুটবল হোক, সংস্কৃতি হোক, সর্বত্র পড়ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা দুঃখজনক ঘটনা, দুঃখজনক ঘটনা। ক্রীড়া জগৎকে রাজনীতির বাইরে থাকতে হলে ভালো হতো, কিন্তু শুরু তো করেছে বাংলাদেশ সাকিবকে নিষিদ্ধ করে। বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক জগতে যে পরিচয় করিয়ে দিল, হাত ধরে নিয়ে এলো, সে নিষিদ্ধ। কারণ তার দোষ, সে আওয়ামী লীগের সাংসদ ছিল। তাহলে রাজনীতিকে কি করছে, কে রাজনীতিতে আলো? বড় বড় কথা বলছেন মুস্তাফিজুর নিয়ে, আমি বলছি না মুস্তাফিজুরকে বাদ দেওয়াটা সঠিক হয়েছে, আমি মনে করি সঠিক হয়েছে, ওটা না করলেই ভালো হতো, অবাঞ্ছিত একটা। সেই কারণেই কিন্তু আমাদের এখন আইসিসি তারা কিন্তু একটা সমাধান করার চেষ্টা করছে, যাতে সমাধানটা হয়। কারণ কতগুলো এর সঙ্গে আর্থিক প্রশ্ন জড়িত আছে। তো যেরকম ক্রিকেট তো আচমকা একদিনে ঠিক হয়নি, বহু আগে থেকে ঠিক হয়েছে, প্লেয়াররা কোথায় থাকবেন, কোথায় বিমানে কোথায় যাবেন, কোন শহরে যাবেন। আচ্ছা ঠিক আছে, হতে পারে যে আমি তোমায় বলছি গতকালের যে প্রেস কনফারেন্সে বা যাই হোক, আমি গত প্রেস কনফারেন্সে দক্ষিণ ভারতের কোনো সাংবাদিক কি দেখি, দক্ষিণ ভারতে মাথা ব্যথা নেই বাংলাদেশকে, বাংলাদেশের বানানো স্পেলিংও করতে পারবে কিনা সন্দেহ আছে। মানে বাংলাদেশ কি খায় না মাথায় দেয় অতটা জানে একটা দেশ, এই বলতে জানতে দেশটা হচ্ছে মুজিবুর রহমান শেখ হাসিনা দেশ, এই বলে জানে। আর কারোর নাম বলতে পারবে কিনা সন্দেহ আছে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাদেরকে সেখানে খেলাটা যদি শিফট করে দেওয়া যায় কলকাতা থেকে, তাহলে অসুবিধা কি ছিল? তাহলে সেখানে হতে পারতো খেলাটা। কিন্তু কারণ এটা যদি বিদেশে আবার নিয়ে যেতে হয়, তাহলে বিদেশে খেলোয়াড়দের ব্যবস্থা করা, তার টিকিটের ব্যবস্থা করা ইত্যাদি করা, এবং সেগুলোর একটা বিরাট একটা আর্থিক দায়ও আছে, কারণ অলরেডি স্পন্সররা এতে ইনভলভ। তবে বাংলাদেশ ক্রিকেট খেলা দেখানো নিষিদ্ধ করে দিয়েছে, তাদের স্পন্সরদের মধ্যে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণটা কে দেবে জানি না, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কন্ট্রোল বোর্ডের গাড়ি কিন্তু একটা বিরাট অঙ্কের কিন্তু জরিমানা চাপতে পারে আর কি, তাতে ক্রিকেটেরই ক্ষতি হবে। আমার মনে হয় এটাকে মানে রাজনীতির বাইরে নিয়ে গিয়ে সমাজ ক্রিকেটের হিসেবেই দেখা উচিত। যদি প্রথমটাও ভুল হয়ে থাকে, তারপরে যা যা ঘটছে সেগুলো ভুল। একটা ভুল থেকে অনেকগুলো ভুল হয়, সুতরাং আমার মনে হয় ভুলটা সংশোধনের সময় আছে, সংশোধন করে নেওয়াই ভালো। আমাদের অনুষ্ঠানে আপনি একবার বলেছিলেন যেটা দিল্লি প্রেস ক্লাব সেই প্রতিষ্ঠানকে অনুমতি দিয়ে যাদের বিরুদ্ধে, যাদের ব্যাপারে ভারত সরকার কোনো আপত্তি থাকে না, এই এই প্রেস কনফারেন্সের ব্যাপারে যে ভারত সরকারের কোনো আপত্তি ছিল না। কারণ হচ্ছে একটি ল ফার্ম বুক করেছিল, আওয়ামী লীগ করেনি। কিন্তু আওয়ামী লীগের প্রথম সারির নেতা, প্রেসিডিয়াম সদস্য হাসান মাহমুদ ছিলেন, এবং নোফায়েল ছিলেন মন্ত্রী। লস অ্যাঞ্জেলস থেকে মার্কিনের আওয়ামী লীগের যিনি সভাপতি রব্বি আলম, তিনি ছিলেন। এছাড়া তো নিঝুম মজুমদার, যিনি ব্যারিস্টার লন্ডনের, তিনি ছিলেন। এটা উদ্দেশ্য ছিল যে তারা যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে, যেটা সাংবাদিকদের যে আমন্ত্রণ পত্র, আমি যে আমন্ত্রণ পত্র পেয়েছিলাম, তাতে লেখা ছিল ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস অর্গানাইজেশন যে রিপোর্টটা বাংলাদেশ সম্পর্কে দিয়েছিলেন, সেই রিপোর্ট সম্পর্কে তারা একটা গবেষণা করেছেন, এবং গবেষণালব্ধ তথ্যটা তারা প্রথম প্রেস কনফারেন্স করেছিলেন জেনেভাতে, সেখানে তারা রিলিজ করেছিলেন। তারপরে দ্বিতীয় প্রেস কনফারেন্সটা ভারতে করলেন, কারণ ভারতে তাদের ধারণা ছিল অনেক মিডিয়া বা সাংবাদিকদের, অনেক মানুষের প্রকৃত তথ্যটা জানা নেই। সেই তথ্যটা জানানোর জন্য তারা অনুমতি চেয়েছিলেন, এবং সেই কারণে একটা ইউনাইটেড নেশনস এর হিউম্যান রাইট অর্গানাইজেশনের সঙ্গে ভারত কিন্তু তার সঙ্গে সম্পর্কিত না, ভারতের সদস্য না, ভারত সেটা স্বীকার করে না তাদেরকে।
তো ফলে তাদের সম্পর্কে কেউ কিছু বলবেন সে কারণে তারা কোনো আপত্তি করেন। আপত্তি করলে তো অবশ্যই আমাদের কাছে আসতো যে প্রেস ক্লাবে যারা বর্তমান কর্মকর্তা রয়েছে, নির্বাচিত প্রতিনিধি দল, তারা তো বলেছেন না তাদের কাছে কোনো এরকম কোনো কোনো নির্দেশ আসেনি যে এই প্রেস কনফারেন্সটা হতে দেওয়া যাবে না। ব্যানার বিভিন্ন হলো, নেতারা কিন্তু সবাই আওয়ামী লীগের, এবং তারা প্রেস কনফারেন্স করেছেন, মানে হচ্ছে এটা দিল্লির একটা বার্তাও যে এরা করতে পারেন। নিঃসন্দেহে, এবং যেটা এখন এই মুহূর্তে ভারত, আগে অভিযোগ ছিল যে তারা সব এক ঝুড়িতেই সব টিম রাখেন, এখন ভারত ঝুড়িতে সব টিম আর রাখছেন না, ভাগাভাগি করে দিয়েছে। তাহলে বিএনপির ঝুড়িতে টিম রেখেছেন, জামায়াতের ঝুড়িতে টিম রেখেছেন, তাহলে আওয়ামী লীগই বা বাদ যাবে কেন? ফলে তার ঝুড়িতেও আম আছে। যদি আরো কোনো পার্টি থাকে তাদের ঝুড়িতেও রাখতে পারে, বা একটা টিম বাঁচিয়ে রাখা আছে সেখানেও দেওয়া যেতে পারে। তো এখন একটু দেখেইছো যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্বীকারই করেছেন যে হ্যাঁ, জামায়াতের সঙ্গে ভারতীয় কূটনীতিবিদ বৈঠক করেছেন, তো এবং সেটাকে খুব গুরুত্ব দেননি, বলেছেন ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখে, এটা সেই হিসেবেই দেখা উচিত। আর সবই ঘটনা হচ্ছে যে বর্তমান সরকারের সময়কার আমলের ঘটনা আর কি। সেই জন্য আওয়ামী লীগের ক্ষেত্রেও করতে দেওয়া হচ্ছে আর কি। এখন যে জটিলতা দাঁড়িয়েছে সম্পর্ক, যে ধরনের ভারত বিরোধিতা যেখান থেকে যে উচ্চারিত হচ্ছে বা বলা হচ্ছে, তবে এটা ভারতের কাছে তো এটা একটা বড় তাস, আওয়ামী লীগ একটা বড় তাস, এবং শেখ হাসিনা সবচেয়ে বড় তুরুপের তাস। মানে সবসময় তাদের ভয় ওখানে যে এই বোধহয় ভারতটা শেখ হাসিনাকে বসিয়ে দিবে ঢাকায়। ভারত এরকম ভাবে জোর করে কিছু বসানোর ব্যাপার না। এখন তাই সেই ভয়টা রয়েছে। দেখেছো তো কালকে তো আরো একটা জটিলতা হয়ে গেল ক্রিকেট নিয়ে। ভারতীয় কর্মকর্তা, ক্রিকেট দলীয় কর্মকর্তাদের ভিসা দেওয়া হয়, বাংলাদেশ ভিসা দেয়নি। তারা আওয়ামী লীগের প্রেস কনফারেন্সে এতটাই চটে গেছে যে ক্রিকেট নিয়ে জটিলতা কাটাতেও রাজি না, তো ভিসাই দেননি। আর এই প্রেস কনফারেন্স নিয়ে এমনি সাংবাদিকদের আগ্রহ কেমন ছিল এবং মিডিয়া কিভাবে মানে যেহেতু সবাই জানতে পেরেছিল যে আওয়ামী লীগ নেতারা গতবার করতে পারেনি, তাদের কেউ কেউ খবরও লিখেছিল, তুমি যেটা শুরু করেছিলে, তারা খবরও লিখেছিল যে আওয়ামী লীগ নেতারা প্রেস কনফারেন্স করতে পারলেন না, পালিয়ে গেলেন টাইপের, এমন খবরও প্রকাশিত হয়েছিল। তারা যখন এখানে আসছেন জানতে পেরেছে, তখন এরা এই যারা অর্গানাইজ করছেন তারা এখানে একজন আমাদের যারা মিডিয়া অর্গানাইজ করে প্রফেশনালি, মিডিয়া ইভেন্ট ম্যানেজার, তাদেরকে অ্যাপয়েন্ট করেছিলেন। তো তারা আর কি যখন মিডিয়ার কাছে বার্তা পাঠায় তখন হল কানায় কানায় পূর্ণ ছিল, এবং প্রায় বলা যেতে পারে রাজধানী দিল্লির প্রথম সারির সংবাদপত্রের প্রত্যেক প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা প্রশ্ন উত্তর, প্রথমে ভাবা হয়েছিল যে এটাকে একটা বিয়ে হবে, মনোলগ হবে, মানে ওরা বলে যাবেন আমাদের খালি শুনতে হবে। পরে তারা প্রশ্ন হয়েছে, রাজি হয়েছে। এবং তুমি দেখেছো যে কেবলমাত্র হিউম্যান রাইটস এর রিপোর্ট সংক্রান্ত প্রশ্ন নয়, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়েও প্রশ্ন হয়েছে, এবং সেগুলো তারা সোচ্চারে জবাবও দিয়েছে। আমি জানি না এরপরে বাংলাদেশ সরকারের কি প্রতিক্রিয়া, জানা যায়নি এখন। তারা এই ব্যাপারে আবার কোনো পত্রাঘাত করবে কিনা ভারতকে। কিন্তু আমি এটাও বলে রাখি, আগামী 23শে জানুয়ারি আরেকটি সংবাদ সম্মেলন হবে, সেটা হবে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, যেটা বিদেশি সাংবাদিকদের একটা ক্লাব আছে। এটা হলো ভারতীয়দের ক্লাব, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। বিদেশি, সেখানে 23 তারিখ হবে, সম্ভবত বিকালের দিকেই হবে ওই রকম, এবং সেখানেও বেশ কিছু আওয়ামী লীগ নেতা থাকবেন। এবং আমি শুনেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং সেই মিডিয়ার সঙ্গে কথা বলতে পারেন, সেটাও হবে একটা প্রথম ঘটনা। এবং সেটা তারা লাইভ টেলিকাস্ট করবে, এবং ফেসবুকের মাধ্যমে সবাই দেখতে পারবে, মানে তুমিও দেখতে পারো অস্ট্রেলিয়া বসে। সেই উদ্যোগটা কারা, এই সেটা নামটা জানি না, এখন পাইনি হাতে, ইনভাইটটা আসেনি। ইনভাইট সেটা এরকমই কোন একটা সংস্থা, আমার মনে হয় আরেকটি কোন, ওটা হচ্ছে নিউ ইয়র্কের হিউম্যান রাইটস সংস্থা, যারা প্রথম প্রেস কনফারেন্স প্রেস ক্লাবে করেছিল 23 জানুয়ারি, কিন্তু আওয়ামী লীগের 23 জুন সেটা। আচ্ছা, এই প্রেস কনফারেন্সে ভারতের মিডিয়া কভারেজ কিরকম দেখেছেন?
ওর মধ্যে সবটাও আমি দেখিনি, কিন্তু মোটামুটি আমি যেমন আমি তো কলকাতার আনন্দবাজার অনলাইনে দেখেছি বেরিয়েছে, তারপরে হিন্দুস্তান টাইমসে বেরিয়েছে, স্টেটসম্যানে বেরিয়েছে, ইভেন এই যে প্রধান সংবাদ সংস্থা আহ, তারা এটা প্রচার করেছে, তারা পুরোটা দিয়েছে, ফলে ভারতের সব কাগজেই বেরোতে পারে সেটা। যারা আসেননি বিভিন্ন ভারতের অন্য প্রান্তে, সেখানেও প্রকাশিত হয়ে থাকতে পারে। এটা নিশ্চয়ই যারা অর্গানাইজ করেছে তারা জোগাড় করে দেখছে, জোগাড় করছে যে কতটা প্রকাশিত হয়েছে। আমি এগুলো জানি যে মেনস্ট্রিম হিন্দুতে প্রকাশিত হওয়ার কথা। হিন্দুর প্রতিনিধি ছিলেন, তিনি তো আগের বারও করেছিলেন, এবারও করবেন। এবং ভারতের প্রধান যেটা ভিডিও নিউজ এজেন্সি ANI, তারা ছিল, তারা তো ভারতের সর্বত্র প্রচার করেছে। আমার ধারণা খুব ব্যাপক না হলেও হয়তো নিশ্চয়ই প্রচার হয়েছে। আমি সেই কতটা প্রচার হয়েছে যে খবরটা এখনো আমি ওই বললাম, একটু যেহেতু একটু দেরি হয়েছে তাদের সকলের সঙ্গে কথাবার্তা বলতে বলতে, ফলে রাতে উঠে দেরিতে আমি সকালে সমস্ত সংবাদপত্র এখনো দেখে উঠতে পারি। এমনি ভারতীয় কভারেজে বাংলাদেশের হিউম্যান রাইটস না আওয়ামী লীগের পলিটিক্স, কোনটা গুরুত্ব পেয়েছে? দুটো মিশিয়ে দুটো পয়েন্ট ছিল, দেখো নিউজ পয়েন্ট দুটো ছিল, এই দুটোকেই লোকে ব্যবহার করে খবর করেছে। এটা একটা হচ্ছে ইউনাইটেড হিউম্যান রাইটস যে সংস্থা, তারা একটি একপেশে রিপোর্ট পেশ করেছেন। হাসান মাহমুদ এবং নোফায়েল তাদের ইন্টারভিউ নেওয়া সত্ত্বেও তাদের একটা লাইনও সেই রিপোর্টে উল্লেখ নেই। বেশ কিছু আওয়ামী লীগের সরকারের সময় থাকাকালীন পুলিশ কর্মকর্তাদের ইন্টারভিউ তারা নিয়েছিলেন, তাদের কোনো বক্তব্য সেখানে নেই। সেই কারণে তারা জাতিসংঘের মহাসচিবের কাছে এই রিপোর্ট যিনি লিখেছেন, সেই ভলকার টু, তার বিরুদ্ধে নালিশ করতে চলেছেন। এক, এবং ভবিষ্যতে আরো যত আন্তর্জাতিক সংগঠন আছে সবগুলোতেই তারা নালিশ করবেন। তাদের বক্তব্য যে এই ভলকার টু রিপোর্টটি ইউনূসের কথাই লিখেছেন। দ্বিতীয়ত তারা বলেছেন আওয়ামী লীগের নির্বাচনের ভূমিকা নিয়ে, নির্বাচনে তারা এটা বলেছেন বর্তমান কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই, তবে সেখানে নির্বাচনে যাওয়ার কোনো অর্থ হয় না। আমরা নির্বাচনে অবশ্যই যেতে পারি, সেটা হচ্ছে যদি কোনো একটি কেয়ারটেকার সরকার তৈরি হয় তার অধীনে। এবং এবং এই কারণেই এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, জানে যে আওয়ামী লীগ জনপ্রিয় দল, এবং আওয়ামী লীগকে সুযোগ দিলে তারা আওয়ামী লীগ ক্ষমতাতে বসে যেতে পারে। এই যে রাজনৈতিক বক্তব্য, এই দুটো বক্তব্যকে মিশিয়ে কম্বাইন করে রিপোর্ট হয়েছে, আমি যেটা দেখেছি। স্টেটসম্যানের হেডিং তো তাই দেখলাম, আমাকে স্টেটসম্যানের যিনি লিখেছেন তিনি আমাকে অনেকে আবার আমাকে ডাইরেক্ট পাঠিয়েছেন তারা কে কি লিখেছেন, যাদের আমি যা পড়লাম তার রিপোর্টটা সকালে পড়লাম সবচেয়ে আগে, তিনি দুটো মিশিয়ে লিখেছেন। আপনি ওই নোফায়েল বা বলছেন তার উচ্চারণটা আমাদের কাছে হচ্ছে নফেল। নফেল তোমরা এখানে যেরকম কোন হিন্দি ভাষী যত নেতা আছে তার উচ্চারণ যেন ভুল করে থাকো, সেরকম আমিও ভুল করে থাকি। আর উনি কিন্তু আমাদের চট্টগ্রামের মেয়র ছিলেন এবি মহিউদ্দিন চৌধুরী, ওনার ছেলে। আওয়ামী লীগের খুবই তরুণ, খুবই আর্টিকুলেট, চমৎকার ভাবে কথা বলেন এবং চমৎকার স্পষ্ট তোমার জানার জন্য এটা ভালো, যেটা হয়তো রিপোর্টেড অতটা হয়েছে কিনা আমি জানি না, এখনো দেখতে হবে। পরিচয় করিয়ে দেওয়ার সময় প্রথম পরিচয় পর্ব হয়, পরিচয় পর্বের সময় নিঝুম মজুমদার বলতে থাকেন যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের শিক্ষামন্ত্রী। তারা অনেকেই সেই নিয়ে প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশের শিক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী তারা তো নাই, আর তারা কেন সেইভাবে পরিচয় দিচ্ছেন। সেখানে বলা হয় যে না, তারা আছেন, তার ব্যাখ্যা দেন নিঝুম এইভাবে যে একটা ইংরেজি শব্দ আছে দুটো, একটা ডি জুড়ে, একটা ডি ফ্যাক্টো। আর যেহেতু সংবিধানটা আছে এবং শেখ হাসিনা পদত্যাগ করেননি, সেই কারণে ক্যাবিনেটটা আছে, এটা ফ্যাক্ট, এটা ডি জুড়ে। কিন্তু ডি ফ্যাক্ট বাস্তব অবস্থা কি, বাস্তব অবস্থা তারা ওখানে নেই। ফলে দুটো এই কারণেই ধরতে হবে যে পররাষ্ট্রমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বললে কোনো আপত্তি হওয়ার কিছু, প্রাক্তন বলার কোনো, প্রাক্তন বলাটাই ভুল, প্রাক্তন তো নয়। হ্যাঁ শোনাচ্ছেন, ফোন করে করে বিরক্ত করে।
ফোন আপনার কাছে বেশি আছে, সবকিছুর সঙ্গে তো আপনি জড়িত, এর জন্য আর কি আপনি প্রথমে অস্বীকার করলেন আপনি কিছুতেই নাই, কিন্তু এই বিপ্লবের সাথে আপনার কিছু নেপথ্যের কাজকর্ম তো আছে, সবাই জানে, এর জন্য ফোন করে বারবার আপনাকে। যাই হোক, কিন্তু সবটাই যদি কেউ যদি মনে করেন বিপক্ষে কাজ করছি, তো ভাই তারা একটু আমাকে ব্যবস্থা করে দিন, আমার তো এটা পেশা, আমাকে পয়সা করে দেওয়ার ব্যবস্থা করুন, আমি পয়সা নিয়ে করতে রাজি আছি। বিনা পয়সায় আর কত করা যাবে, বিনা পয়সা করা যাবে না। তবে ধন্যবাদ, তোমাকে তো ধন্যবাদ, তুমি আমার কিছু হলেও সামান্য হলেও পারিশ্রমিক দাও, সামান্য না যথেষ্ট, আমার কাছে বিরাট পাওনা, ওটা অঙ্কটা বড় নয়।